প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে রিচার্জেবল ব্যাটারি নিয়ে। তোমরা যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে তাদের কিন্তু আমি এখন থেকে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড দিব তা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে নেই। এখন থেকে যে পার্টটুকু রয়েছে পুরোটাই হচ্ছে ফুল সিলেবাসের জন্য, এবং এর আগ পর্যন্ত আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো আসলে হচ্ছে শর্ট সিলেবাসের ক্ষেত্রে। তাহলে তোমরা যারা শর্ট সিলেবাসে আছো তোমরা এখানে স্টপ করে দিতে পারো, কারণ এই পার্টটুকু থেকে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো হচ্ছে ফুল সিলেবাসের জন্য। আর তোমরা যারা ফুল সিলেবাসের আছো তাদের জন্য পুরো প্লেলিস্টই প্রযোজ্য। তো চলো ফুল সিলেবাসের টপিক রিচার্জেবল ব্যাটারিটি শুরু করা যাক। সো রিচার্জেবল ব্যাটারি শুরু করার আগে কোষ সম্পর্কে একটু আইডিয়া নিই, যে চার্জের উপর ভিত্তি করে কোষকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। এখানে যে কোষের শ্রেণীবিভাগটি করব সেটির ভিত্তি হচ্ছে আমরা একটি কোষকে চার্জ করতে কি পারি নাকি পারি না, তার উপর ভিত্তি করে কোষকে ভাগ করছে। সো কোষকে চার্জের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রাইমারি কোষ, অন্যটি হচ্ছে সঞ্চয়ক কোষ। নাম বুঝেই বুঝতে পারছো যে সঞ্চয়ক কোষ অবশ্যই তাকে চার্জ করা যাবে এবং প্রাইমারি কোষ তাকে চার্জ করা যাবে না। সো যে সকল কোষকে আমরা চার্জ করতে পারি না তাদেরকে বলা হয় প্রাইমারি কোষ, এবং যাদেরকে আমরা চার্জ করতে পারি তাদেরকে বলা হয় সঞ্চয়ক কোষ। প্রাইমারি কোষের উদাহরণ কি? প্রাইমারি কোষের উদাহরণ হচ্ছে ড্রাই সেল। অন্যদিকে সঞ্চয়ক কোষের উদাহরণ হচ্ছে লেড স্টোরেজ বা লিথিয়াম আয়ন কোষ। তো এখন আসি আসলে ব্যাটারি বলতে আমরা কি বুঝি। ব্যাটারি কিন্তু আসলে অনেকগুলো কোষের সমন্বয়, নাথিং এলস। এখন আসি আমাদের টপিক রিচার্জেবল ব্যাটারি বলতে কি বুঝি। রিচার্জেবল ব্যাটারি হচ্ছে আসলে ওই সকল ব্যাটারি যাদেরকে আমরা চার্জ করতে পারি। সো একটু খেয়াল করো, আমি যদি অনেকগুলো ড্রাই সেল দিয়ে ব্যাটারি বানাই তাহলে আমরা তাদেরকে কি বলবো? রিচার্জেবল ব্যাটারি না। বাট অন্যদিকে ল্যাড স্টোরেজ যেহেতু আমার সঞ্চয়ক কোষ বা রিচার্জেবল কোষ, তাকে যদি আমি ব্যাটারি বানাই, তাকে দিয়ে যদি আমি ব্যাটারি বানাই তাহলে আমরা তাকে বলতে পারবো রিচার্জেবল ব্যাটারি। অর্থাৎ ল্যাড স্টোরেজ এবং লিথিয়াম আয়ন কোষগুলো দিয়ে আমরা যে সকল ব্যাটারি বানাবো তাদেরকে আমরা বলবো রিচার্জেবল ব্যাটারি। সো ল্যাড স্টোরেজ এবং লিথিয়াম আয়ন ব্যাটারি তাহলে কি দাঁড়াচ্ছে? রিচার্জেবল ব্যাটারি দাঁড়াচ্ছে। আর আমরা কিন্তু আমাদের এই পুরো ক্লাস লেকচারে রিচার্জেবল ব্যাটারি নিয়েই পড়বো। তো আমাদের আজকের ভিডিও লেকচারের আলোচনাটি মূলত ল্যাড স্টোরেজ ব্যাটারিতেই সীমাবদ্ধ থাকবে। আমরা পরবর্তীতে একটি পুরো ভিডিওতে লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে পড়বো। তো চলো ল্যাড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি সম্পর্কে একটু আইডিয়া নিই। প্রথমেই আমরা দেখি যে ল্যাড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি আমরা কোথায় ইউজ করি। ল্যাড অ্যাসিড স্টোরেজ ব্যাটারিকে মেইনলি ইলেকট্রিক কার, ইনভার্টার অথবা ইলেকট্রিক বাসে ইউজ করা যেতে পারে। ল্যাড স্টোরেজ ব্যাটারি আসলে দেখতে অনেকটা এরকম হয়। সো এরকম হয়তো তোমরা অনেক দিনই দেখেছো বাসা বাড়িতে। সো এগুলোই হচ্ছে আসলে বেসিকলি ল্যাড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। সো চলো দেরি না করে ল্যাড স্টোরেজ ব্যাটারির গঠনটা একটু দেখে নিই। সো এখানে বেসিকলি একটি কাঠামো থাকে। এই কাঠামোটির ভেতরে পরপর 6টি কোষ শ্রেণীতে থাকে। প্রত্যেকটি কোষের ইএমএফ বা ই সেল হয় 2 ভোল্ট। যেহেতু এখানে 6টি কোষ শ্রেণীতে রয়েছে, তার মানে তাদের ই সেল হবে হচ্ছে 6 × 2 ভোল্ট ইকুয়ালস টু 12 ভোল্ট হবে, এবং তাদের যে অভ্যন্তরীণ রোধ থাকে সেটির মান হচ্ছে 0.001 ওহম। সো এই কাঠামোটির সাথে একটি অ্যানোড যুক্ত থাকে, যেটি হচ্ছে আসলে ল্যাডের অ্যানোড। এখানে যে মাইনাসটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আসলে অ্যানোড। এই অ্যানোডটি কি দ্বারা নির্মিত? এই অ্যানোডটি আসলে স্পঞ্জি ল্যাড দ্বারা নির্মিত। অর্থাৎ আমরা বলতে পারি ল্যাড স্টোরেজ ব্যাটারিতে অ্যানোড হচ্ছে সিম্পলি স্পঞ্জি ল্যাড। সো এখানে যে অ্যানোডটি রয়েছে এই অ্যানোডটি আসলে প্রত্যেকটি কোষের সাথে কানেক্টেড থাকে তার দ্বারা। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটি কোষের সাথে অ্যানোডগুলো কানেক্টেড একটি তার দ্বারা। অন্যদিকে ক্যাথোড যেটি রয়েছে সেটি হচ্ছে আসলে ল্যাড অক্সাইডের গ্রিড দ্বারা নির্মিত। এই যে ক্যাথোড রয়েছে এই ক্যাথোডটি হচ্ছে তার দ্বারা প্রত্যেকটি কোষের সাথে কানেক্টেড থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাড অ্যাসিড স্টোরেজ ব্যাটারিতে ল্যাড হচ্ছে অ্যানোড এবং ল্যাড অক্সাইডের গ্রিড হচ্ছে ক্যাথোড। এদিকে ল্যাড স্টোরেজ ব্যাটারিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আসলে থাকে হচ্ছে 4.5 মোলার সালফিউরিক অ্যাসিড। তো তাহলে আমরা গঠন হিসেবে ল্যাড স্টোরেজ ব্যাটারিতে কি কি দেখতে পাচ্ছি? সো এখানে অ্যানোড হিসেবে স্পঞ্জি ল্যাড, অন্যদিকে ক্যাথোড হিসেবে ল্যাড অক্সাইডের গ্রিড, এবং এখানে পরপর 6টি কোষ শ্রেণীতে সংযুক্ত রয়েছে। প্রত্যেকটির ইএমএফ হচ্ছে 2 ভোল্ট। তাহলে 6টির কতটি? 6টির হচ্ছে আসলে 12
ভোল্ট এবং তাদের অভ্যন্তরীণ রোধ হয় 0.001 ওহম এবং এই যে ল্যাড স্টোরেজ ব্যাটারিতে এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে হচ্ছে 4.5 মোলার সালফিউরিক অ্যাসিড। আর এইখানে সালফিউরিক অ্যাসিডকে মোলারিটিতে যদি বলো তাহলে 4.5 মোলার বলতে পারো, আর যদি পার্সেন্টেজে বলো তোমরা দেখবা হাজারি স্যারের বুকে লেখা আছে 38% সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়। সো এখানে আসলে দুটি সেম জিনিসই 4.5 মোলার সালফিউরিক অ্যাসিডও বলতে পারো বা 38% সালফিউরিক অ্যাসিডও বলতে পারো। বাকি অংশগুলো কি থাকবে তাহলে? বাকি অংশগুলো আসলে পানি থাকবে, যেহেতু এখানে সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ ব্যবহার করা হচ্ছে। তো এবার আসি ল্যাড স্টোরেজ ব্যাটারি কিভাবে কাজ করে সেখানে। তোমাদের ল্যাড স্টোরেজ ব্যাটারি বলো, লিথিয়াম আয়ন ব্যাটারি বলো বা ফুয়েল সেল বলো, তাদের কার্যপ্রণালীতে মূলত দুটি জিনিস থাকে, একটি হচ্ছে ডিসচার্জিং এবং অন্যটি হচ্ছে চার্জিং। ডিসচার্জিং প্রসেসে আমরা শিখব কিভাবে একটি ডিভাইস চার্জ কনজিউম করে, অন্যদিকে চার্জিং প্রসেসে আমরা তো জানি চার্জিং প্রসেসে কি হয়, চার্জ হবে বস্তুটি, তাই তো ব্যাটারিটাকে আমরা চার্জ দেব। তো চলো প্রথমে আমরা ডিসচার্জিং ব্যাপারটি দেখে নিই। আমরা একটু আগে দেখেছি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ল্যাড অ্যাসিড ব্যাটারিতে ইউজ করা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, রাইট? তো সালফিউরিক অ্যাসিড তো আমরা সলিড অবস্থায় ইউজ করবো না, জলীয় দ্রবণ নেব, রাইট? তো জলীয় দ্রবণের জন্য এখানে পানিও মিশ্রিত থাকে এবং এখানে দুটি ধাতব দণ্ড ইউজ করা হয়, একটি হচ্ছে ল্যাড নির্মিত অ্যানোড, অন্যটি হচ্ছে ল্যাড অক্সাইড নির্মিত ক্যাথোড। আমরা একটু আগেই দেখে এসেছি যে অ্যানোড হচ্ছে স্পঞ্জি ল্যাড দ্বারা নির্মিত এবং ক্যাথোড হচ্ছে ল্যাড অক্সাইড দ্বারা নির্মিত। তো যখন ডিভাইসটি চার্জ কনজিউম করে অর্থাৎ ডিসচার্জিং প্রসেসে থাকে তখন আমাদের ব্যাটারির সাথে ডিভাইস সংযুক্ত থাকে। তো এই ডিভাইসটি মেইনলি হচ্ছে চার্জটিকে কনজিউম করবে, অর্থাৎ কোষের যে রাসায়নিক শক্তি আছে সেটিকে সে ইলেকট্রনিক শক্তি হিসেবে ইউজ করবে। তো একটু লক্ষ্য করো এখানে সালফিউরিক অ্যাসিড যেটি রয়েছে সে কিন্তু জলীয় দ্রবণে সালফিউরিক অ্যাসিড হিসেবে থাকবে না, সে আয়নিত হয়ে যাবে। আয়নিত হয়ে 4টি হাইড্রোজেন আয়ন দিব এবং সালফেট আয়ন দিবে। এখানে যে তোমরা সালফেট আয়ন দেখতে পাচ্ছ, এই সালফেট আয়নটি প্রথমে অ্যানোডের দিকে মুভ করে। তো সে যেহেতু অ্যানোডের দিকে মুভ করছে সেখানে দেখা যায় দুটি ইলেকট্রন ছেড়ে সে ল্যাডের সাথে বিক্রিয়া করে ল্যাড সালফেট তৈরি করে, এতে করে দুটি ইলেকট্রন বের হয়ে যায়। সো এখানে ঘটনাটি কি হলো? ঘটনাটি হলো দ্রবণ থেকে সালফেট ল্যাডের সাথে বিক্রিয়া করে দুটি ইলেকট্রন ছেড়ে দিল এবং ল্যাড সালফেট তৈরি করলো। এটি আসলে অ্যানোডের অর্ধবিক্রিয়া, রাইট, বা জারণ অর্ধবিক্রিয়া। আর এই যে এখানে দুটি ইলেকট্রন প্রডিউস হলো, এই দুটি ইলেকট্রন আসলে এইখানে ডিভাইসড হয়ে ক্যাথোডে চলে যায়। সো যখনই ইলেকট্রন, আবার দেখাই, যখনই ইলেকট্রন এইখান থেকে ডিভাইস হয়ে ক্যাথোডে যাবে তখনই কিন্তু আমাদের ডিভাইসটি চলবে, রাইট? সো এভাবেই মেইনলি একটি ডিভাইস কোষ থেকে চার্জ নিয়ে এসে চলতে থাকে, কারণ তার মধ্যে কারেন্ট পাস হচ্ছে ইলেকট্রনের ফ্লোয়ের জন্য। সো এখন যদি আমরা অ্যানোড অর্ধবিক্রিয়াটি লিখতে চাই বা জারণ অর্ধবিক্রিয়াটি লিখতে চাই তাহলে কি আমরা এরকম লিখতে পারবো না যে এখানে ল্যাড ছিল প্রথমে, প্রথমে অ্যানোডে ল্যাড ছিল, দ্রবণ থেকে সালফেট গিয়ে দুটি ইলেকট্রন ছেড়ে দিল এবং সেখানে ল্যাড সালফেট প্রডিউস করলো, ল্যাড সালফেট প্রডিউস করলো। আশা করি অ্যানোড অর্ধবিক্রিয়াটি বা জারণ অর্ধবিক্রিয়াটি বুঝতে পেরেছ। সো এখন একটু লক্ষ্য করো, তো তোমার কিন্তু এখানে দ্রবণে প্রথমে সালফেট ছিল, তাই না, অ্যানোড বিক্রিয়াটি শুরু হওয়ার আগে? সো এখন কি তোমার মনে হয় দ্রবণে কি আর সালফেট নেই? অবশ্যই দ্রবণে আরও সালফেট আছে, কারণ সালফিউরিক অ্যাসিড এখনও শেষ হয়ে যায় নাই, তাই তো? সো এখানে দ্রবণে আরও সালফেট থাকবে, সো ওই সালফেটটা এখানে লিখলাম। সো এই যে সালফেটটি রয়েছে সে হচ্ছে ক্যাথোডের দিকে যাবে এবং এই যে 4H+ আছে সেও ক্যাথোডের দিকে যাবে। সো একটু লক্ষ্য করো এইখানে সালফেট এবং 4H+ এবং ল্যাড অক্সাইড মিলে দুটি ইলেকট্রন গ্রহণ করে এখানে তৈরি করে হচ্ছে ল্যাড সালফেট। সো ব্যাপারটি যদি আমি আরেকটু আবার দেখাই, এখানে কি হয়েছে? এখানে হচ্ছে দ্রবণে থাকা সালফেট এবং 4H+ ক্যাথোডে গেল, ক্যাথোডে গিয়ে ল্যাড অক্সাইডের সাথে বিক্রিয়া করলো, দুটি ইলেকট্রন গ্রহণ করে এবং তৈরি করলো ল্যাড সালফেট। সো এইখানে ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে? ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হচ্ছে, যেহেতু সে দুটি ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে এবং বিক্রিয়াটি হচ্ছে কাইন্ড অফ এরকম যে ল্যাড অক্সাইড অলরেডি ক্যাথোডে ছিল আগে, তার সাথে 4H+ এবং সালফেট মিলে দুটি ইলেকট্রন গ্রহণ করে তৈরি করলো ল্যাড সালফেট। তো এখন যদি আমরা সামগ্রিক কোষ বিক্রিয়াটি লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো? এই যে দেখো এখানে ল্যাড রয়েছে এবং ল্যাড অক্সাইড রয়েছে, সো আমরা ল্যাড এবং ল্যাড অক্সাইড লিখলাম। এখন একটু লক্ষ্য করো এখানে সালফিউরিক অ্যাসিড এসেছে, এই সালফিউরিক অ্যাসিডটা আসলে কোথায় থেকে আসলো? সালফিউরিক অ্যাসিড আসলে এখানে দেখো, লক্ষ্য করো এখানে 4H+ রয়েছে এবং সালফেট একটি রয়েছে, আর এখানে সালফেট আরেকটি রয়েছে। দেখো 4H+ এবং দুইটি সালফেট মিলেই আসলে তৈরি করেছে সালফিউরিক অ্যাসিড, এবং এখানে দুটি ইলেকট্রন মাইনাসের এবং দুটি ইলেকট্রন প্লাসের, সো আমরা কাটাকাটি করে দিতে পারি। এবং অন্যদিকে আমার যে উৎপাদ রয়েছে সেখানে কি রয়েছে? দুইটা ল্যাড সালফেট, রাইট? সো এখানে 2 অণু ল্যাড সালফেট এবং 2 অণু
পানি ক্রিয়েট হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছো। আর এখানে খেয়াল করো, এই যে পানিটি লিখেছি 2 অণু পানি ক্রিয়েট হয়েছে, এটি মনে হয় অনেকে বুঝতে পারোনি, কারণ এখানে খেয়াল করো এই বিক্রিয়াটিতে যখন আমরা দেখালাম যেখানে ক্যাথোডে লেড সালফেট তৈরি হচ্ছে, তখন কিন্তু আসলে দ্রবণে পানিও ক্রিয়েট হয়। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি চার্জিং প্রসেসে। একটু খেয়াল করো, চার্জিং প্রসেসে ঢোকার আগে একটু লক্ষ্য করো আমাদের ডিসচার্জিং প্রসেসের প্রোডাক্ট আসলে কী এসেছে। সো ডিসচার্জিং যখন হচ্ছিল তখন শুরুতে আমার কী ছিল, সালফিউরিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ছিল, বাট এখন দেখো এখানে শুধুমাত্র পানি পড়ে রয়েছে। এখন যেহেতু এই কোষটির চার্জ শেষ, অর্থাৎ এখন আমার ডিভাইসটি খুলে ফেলতে হবে। ডিভাইসটি খুলে আমাকে চার্জার বসাতে হবে যাতে আমি চার্জ করতে পারি, তাই তো? তো যখন চার্জিং হয় তখন দেখা যায় চার্জার থেকে ইলেকট্রন আসলে ক্যাথোডে যায়। তো চার্জিং প্রসেসের সময় চার্জার আসলে ইলেকট্রন ক্যাথোডে সাপ্লাই করে, এবং এতে করে দেখা যায় এই যে এখানে পানি রয়েছে, পানিটি ভেঙে 4H+ এবং 2O2- ক্রিয়েট করে, এবং এখানে যে 2O2- তৈরি হলো সেটি আসলে ক্যাথোডে যায়। ক্যাথোডে গিয়ে এখানে যে সালফেট পোর্শনটি রয়েছে লেড সালফেটের, এই যে দেখতে পাচ্ছ লেড সালফেটের সালফেট পোর্শনটি রয়েছে, তার সালফেট পোর্শনটিকে অক্সিজেন রিপ্লেস করে দেয় এবং তৈরি করে হচ্ছে লেড অক্সাইড, এবং সালফেটটি দ্রবণে চলে আসে। তার মানে এখানে আমরা দেখতে পারলাম ক্যাথোডে যে বিজারণ হয়েছে সেখানে কি হয়েছে, সেখানে আসলে লেড সালফেট দুটি O2- কে গ্রহণ করে দুটি অক্সিজেনের উপস্থিতিতে তৈরি করলো লেড অক্সাইড এবং সালফেট, রাইট? তো এটি ছিল আমাদের ক্যাথোড অর্ধবিক্রিয়া। এইদিকে অ্যানোডে কি হয়? অ্যানোডে আসলে লেড সালফেট থেকে দেখা যায় সালফেটটি দ্রবণে চলে আসে এবং দুটি ইলেকট্রন অ্যানোডে ছেড়ে দেয়। আমি আবার বলছি, অ্যানোডে যেহেতু জারণ অর্ধবিক্রিয়া হবে, এখানে কি হবে, এখানে লেড সালফেট থেকে সালফেট 2- হিসেবে দ্রবণে চলে আসে এবং দুটি ইলেকট্রন অ্যানোডে ছেড়ে দেয়। সো ব্যাপারটি হচ্ছে এরকম, লেড সালফেট ভেঙে গিয়ে সে কি করলো, সে হচ্ছে দুটি ইলেকট্রন অ্যানোডে রেখে দিল এবং সালফেটটাকে দ্রবণে ছেড়ে দিল। সো এতে করে আমার যে অ্যানোড অর্ধবিক্রিয়াটি হবে সেটি কি হবে, সেটি হবে যে লেড সালফেট দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করলো, লেড প্লাস সালফেট আয়ন ক্রিয়েট করলো। আর এদিকে যে দেখতে পাচ্ছ যে 4H+ এবং সালফেট, দুটি সালফেট তারা মিলে আবার পুনরায় 2H2SO4 ক্রিয়েট করে ফেলতে পারে। সো এতে করে দেখতে পাচ্ছ আমার চার্জিং প্রসেসের কারণে আমার সালফিউরিক অ্যাসিড যে তড়িৎ বিশ্লেষ্যটি ছিল সেটি আবার পুনরায় ব্যাক এসেছে। এই সালফিউরিক অ্যাসিডটি আবার বার্ন করে দেখা যাবে সে ডিভাইস চালাতে পারবে বা ডিসচার্জ হয়ে যাবে। সো এভাবেই আসলে পুরো সাইকেলটি চলতে থাকে, চার্জিং ডিসচার্জিং এরকম। সো এখানে যদি আমরা সামগ্রিক কোষ বিক্রিয়াটি লিখতে চাই তাহলে কি লিখতে পারবো, যেখানে 2 লেড সালফেট 2 অণু পানির সাথে বিক্রিয়া করে চার্জিং প্রসেসের সময় লেড অক্সাইড, লেড এবং 2 মোল সালফিউরিক অ্যাসিড ক্রিয়েট করেছে। আশা করি চার্জিং এবং ডিসচার্জিং কিভাবে হয় এবং পুরো প্রসেসটি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আসি লেড স্টোরেজ ব্যাটারির সুবিধা এবং অসুবিধাসমূহ নিয়ে। তো প্রথমত সুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথম যে সুবিধা সেটি হচ্ছে, আমরা প্রথম স্লাইডেই দেখে এসেছিলাম যে অভ্যন্তরীণ রোধ লেড স্টোরেজ ব্যাটারি অনেক কম থাকে, যেটি হচ্ছে 0.001 ওহমের মতো। সো এত কম মানের অভ্যন্তরীণ রোধ থাকার কারণে এখানে শুরু থেকে উচ্চ বিদ্যুৎ পাওয়া যায়, যার ফলে গাড়িটি স্টার্ট দেওয়া অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। সেকেন্ড যে অ্যাডভান্টেজটি সেটি হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি একটি হচ্ছে রিচার্জেবল ব্যাটারি, আমি চাইলেই তাকে চার্জ করতে পারবো, তাকে ফেলে দিতে হবে না। সো এটি হচ্ছে আরেকটি অ্যাডভান্টেজ। এবং অন্যদিকে লেড স্টোরেজ ব্যাটারি চার্জ লেভেল খুব ইজিলি পরীক্ষা করা যায়। সো এখানে যখন সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব 1.29 গ্রাম পার সেন্টিমিটার কিউব থাকবে তখন আমরা বলতে পারবো ব্যাটারিটি ফুললি চার্জড। বাট যদি এর থেকে ঘনত্ব কমে যায় তখন আমরা বলবো ব্যাটারিতে চার্জ কমে গেছে, তাকে চার্জ দিতে হবে বা দেওয়া যাবে। লাস্ট যে সুবিধাটি সেটি হচ্ছে এটি অনেক কম দামে পাওয়া যায় এবং এটি বাজারে অনেক বেশি অ্যাভেলেবল। এবার আসি অসুবিধাসমূহ নিয়ে। সো প্রথম যে অসুবিধাটা সেটা হচ্ছে অ্যাসিড বার্ন বিপদ। ল্যাড স্টোরেজে ব্যাটারিটি ইউজ করা হয় সেখানে সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব আমরা কিন্তু দেখে এসেছি 38%-এর মতো থাকে, যেটি আসলে ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকারক। যদি এই অ্যাসিডটি তোমার হাতে লাগে তাহলে দেখা যাবে তোমার হাত পুড়ে যাওয়ার বা খসে যাওয়ার চামড়ার একটা সম্ভাবনা থাকতে পারে। সো এটি হচ্ছে একটি বিপদ। অন্যদিকে রিচার্জকালে দাহ্য হাইড্রোজেন গ্যাসের নির্গমন হতে পারে। কিভাবে?
ল্যাড স্টোরেজ ব্যাটারিতে দেখা যায় ইলেকট্রোলাইটগুলো বাষ্পীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে, আর এই হাইড্রোজেন গ্যাসই হচ্ছে ব্যাটারির মুখ দিয়ে বের হয়ে যায়। এই হাইড্রোজেন গ্যাস যদি তুমি কখনো জ্বলন্ত শিখা বা আগুনের সামনে রাখো, তখন দেখা যাবে সেখানে আগুন ধরে গেছে। সো এটি হচ্ছে আরেকটি ডিসঅ্যাডভান্টেজ। এবং থার্ড যে ডিসঅ্যাডভান্টেজ সেটি হচ্ছে ল্যাড স্টোরেজ ব্যাটারি অনেক ভারী হয়, দেখা যায় 30 থেকে 60 পাউন্ডের মতো হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে ওজনের হিসেবে 15 থেকে 25 কেজির মধ্যে হয়ে থাকে, যেটি আসলে ব্যাটারি হিসেবে অনেক ভারী। আরেকটি যে ডিসঅ্যাডভান্টেজ সেটি হচ্ছে পরিবেশ দূষণ। যেহেতু এটি হচ্ছে ল্যাড ব্যাটারি যখন নষ্ট হয়ে যাবে তখন তুমি এটা বাইরে ফেলে দিবে। সো যদি ফেলে দাও তখন দেখা যাবে ল্যাড যে আয়নগুলো আছে যেগুলো খাদ্য শৃঙ্খলে মিশে যেতে পারে, যেটি আমাদের জন্য অনেক বেশি হার্মফুল।